শুরু করছি বাংলা বলছে। মঞ্চ থেকে এমন কিছু আচরণ এবং এমন কিছু মন্তব্য করেছিলেন নারায়ণ গোস্বামী, যাতে প্রশ্ন উঠে যাচ্ছিল সেই মুহূর্তে তিনি কোন অবস্থায় রয়েছেন। অসংলগ্ন, অপ্রকৃতিস্থ এরকম সন্দেহ দানা বাঁধছিল এবং বেশ কিছু আপত্তিকর মন্তব্য এবং অঙ্গভঙ্গির পরই তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে ব্যবস্থা নিল। এর আগে আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে শান্তনু সেন, আরাবুল ইসলাম থেকে তরুণ তিওয়ারি, একের পর এক নেতা তারা শাস্তির কোপে পড়েছেন। প্রশ্ন উঠছে 2026-এর আগে দাঁড়িয়ে এতদিন যে শৃঙ্খলার কথা দলে বলা হতো, সত্যি কি কড়া হাতে সেই শৃঙ্খলা সুনিশ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব? এ নিয়ে আমরা আলোচনা করব। এর পাশাপাশি আমরা নজর রাখবো মহাকুম্ভের দিকেও। আমাদের সঙ্গে আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন রাজর্ষি লাহিড়ী, সিপিআই এর পক্ষ থেকে রয়েছেন সৈকত গিরি, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সুব্রত বাগচি এবং রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী। আমি শুরুতে আপনাদের দেখাবো প্রতিবেদন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে দলীয় ভাবমূর্তি সাফ রাখতে দুর্নীতি ও শৃঙ্খলা ভঙ্গে কড়া তৃণমূল। একের পর এক ঘটনায় দলের ছোট বড় নেতাদের বিরুদ্ধে আগ্রাসী সিদ্ধান্ত। স্পষ্ট হয়েছে শাসক দলের জিরো টলারেন্স অবস্থান। প্রাক্তন রাজ্যসভার সাংসদ তথা দলের প্রাক্তন মুখপাত্র চিকিৎসক শান্তনু সেনকে সাসপেন্ড করেছে তৃণমূল। দলবিরোধী কাজের জন্য বহিষ্কার। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। আরজিকর কাণ্ডের পর প্রথম মুখ খুলতে দেখা গিয়েছিল প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে। সরাসরি নিশানা করেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। একাধিক পদ থেকে অপসারণের পর তৃণমূল থেকে বহিষ্কৃত হলেন চিকিৎসক নেতা। বরাবর ভাঙড়ের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ভাঙড়ের রাজনীতির চালিকা শক্তি কার হাতে? প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম না ক্যানিং পূর্বের বর্তমান বিধায়ক শওকত মোল্লা? 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের দিন পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ধুন্ধুমার। দলীয় বিধায়কের ওপর হামলার অভিযোগে আরাবুলকে বহিষ্কার। দল কি ব্যবস্থা নেবে, দল কি করবে সেটা দলকে জানানো হয়েছে, দল সিদ্ধান্ত নেবে। কে আরাবুল ইসলাম আমাদের দলের কোনো জায়গায় নেই। একদিনে একযোগে 3 যুব নেতাকে সাসপেন্ড করে তৃণমূল। একজন তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল, অপরজন প্রীতম হালদার তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের প্রাক্তন কার্যকরী সভাপতি। রাজ্য যুব সম্পাদকের পদ থেকে সাসপেন্ড হন যুব নেতা তরুণ তিওয়ারি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঁড়িয়ে তোলাবাজির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। দল সাসপেন্ড করার পরই বড়বাজার এলাকা থেকে তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। অনভিপ্রেত আচরণের জন্য অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে শো কজ তৃণমূলের। অশোকনগরে কিছুদিন আগে তার একটি ভিডিও ভাইরাল হয়। অভিযোগ, তিনি মঞ্চে উঠে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। অনেকেরই মনে হয়েছে বিধায়ক সেই সময় অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। এরপরই নারায়ণকে শো কজ করে তৃণমূল। একের পর এক নেতাদের বিভিন্ন পদ থেকে সরিয়ে দিয়ে স্পষ্ট বার্তা, দলের নিজস্ব নীতি অনুসরণ করেননি বহিষ্কৃতরা। সাংগঠনিক শীর্ষস্তরে কে থাকবে, কার হাতে থাকবে ক্ষমতার রাশ, সেই লড়াইয়ে অনেক ক্ষেত্রে নেমে এসেছে শাস্তির খাঁড়া। দুর্নীতি বা কুকথার মতো বিষয় জনমানসে খারাপ প্রভাব ফেলতে পারে, তাই সেসব ক্ষেত্রে আগ্রাসী সিদ্ধান্ত নিয়ে কর্মী সমর্থকদের সাফ বার্তা দিতে চেয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আগামীতে এই ধারাই বজায় রাখতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কলকাতা টিভি। অনির্বাণ, এত জোর গলায় তৃণমূল কংগ্রেস বারবার বলে থাকে যে এখনো মানুষের সমর্থন তাদের সঙ্গেই আছে, যার কারণ হচ্ছে এই সমস্ত জনমুখী প্রকল্প ইত্যাদি। এবং ঠিকই আমরা যদি নির্বাচনের নিরিখে দেখি তাহলে সদ্য যে নির্বাচন, লেটেস্ট যে নির্বাচন আমরা দেখেছি 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, সেখানেও 6-0। এখানে প্রশ্ন উঠছে যে তা সত্ত্বেও এই ব্যবস্থাগুলো নিতে হচ্ছে কেন? কোথাও দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে আসলে এগুলো ড্যামেজিং হচ্ছে ইন লং রান, তৃণমূল কংগ্রেসকে বেগ দিতে পারে বা দিচ্ছে?
দেখুন, যে কোনো রাজনৈতিক দল তাকে তো দিনের শেষে মানুষের ওপর নির্ভর করে রাজনীতি করতে হয়, এবং সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন নিজের দিকে আনাটা যেমন ভীষণ কঠিন, সেটাকে বজায় রাখাটা আরও বেশি কঠিন। মানে সফল হওয়াটা যেমন অত্যন্ত কষ্টসাধ্য, সেই সাফল্য ধরে রাখাটা আরও বেশি কষ্টসাধ্য। এবং সেইখানে ক্ষমতায় যখন ছিলাম না, সেই সময় দাঁড়িয়ে যারা লড়াই করলাম তাদের একরকম মনোভাব, তারপর ক্ষমতায় চলে আসার পর অনেকের ক্ষেত্রে মনোভাব পাল্টে যেতেও পারে, কারণ আফটারঅল সেটা হিউম্যান মাইন্ড, আফটারঅল করাপ্ট হতে কতক্ষণই বা লাগে। এবং যারা ক্ষমতার থাকাকালীন রাজনৈতিক দলে যোগদান করেছেন, শাসক দলে যোগদান করেছেন, তারা তো সেই অর্থে অগ্নিপরীক্ষার মুখে পড়েনি, যার ফলে ব্যবহারের জায়গায় ভীষণ সতর্ক না থাকলে পদস্খলন হতেই পারে। এবং সেই পদস্খলনের জায়গা আটকাবার দায়িত্ব নিশ্চিতভাবে যারা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন তাদের। তারা একের পর এক সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যতেও নিতে পারেন। এবং আপনারা জানবেন যে তৃণমূল কংগ্রেসই আমরা কিন্তু দেখেছি পার্থ চট্টোপাধ্যায় সহ কুন্তল ঘোষ আর শান্তনু ব্যানার্জি ইত্যাদি তাদের কিন্তু বহিষ্কার করেছিল। অথচ করাপশন নিয়ে যারা এত কথা বলেন, বিরোধী দল, সেটা আমি বিজেপির কথাই বলতে পারি, তারা কিন্তু উল্টো কাজটা করে। তাদের দলের তো ছেড়েই দিন, অন্য দলের যাদের তারা চোর বলছে, করাপ্টেড বলছে, নিজেদের দলে নিয়ে তারা পার্থ পুরস্কৃত করেছে। চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদ থেকে সরানো হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছে, দল থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছিল বলেই আমার এখন মনে পড়ছে। তাহলে বিধায়ক কে? পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রের বিধায়ক কে? বিধায়ক তো অবশ্যই তিনি, কিন্তু বিধায়ক হয়েছেন মানুষের ভোটে। দলের জায়গা থেকে তার যে পদ, মহাসচিব যে পদ ছিল, তার থেকে তাকে সরানো হয়েছে, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং আমার যদি খুব ভুল নয় দল থেকেও তাকে সাসপেন্ড করা হয়েছে। একাধিক লোককেই সেটা করা হয়েছিল সেই সময়, যদি আপনার মনে থাকে। এছাড়াও বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে আরাবুল ইসলামকেও তো এর আগে বহিষ্কার করা, সাসপেন্ড করা হয়েছিল, সেটা 6 বছরের জন্য হয়েছিল। পরবর্তীকালে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়, তারপরেও তার সম্বন্ধে যা অভিযোগ এসছে ইত্যাদি ঠিক ভুলে আমি প্রকাশ্যে যেতে চাই না। নিশ্চয়ই দল সেটা খতিয়ে দেখেছে, যা যা খবর রিপোর্ট নেওয়ার ইত্যাদি সেটা তাদের মতো করে নিয়ে তারা সিদ্ধান্ত জানিয়েছেন। প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে যারা আঙুল তোলেন বিভিন্ন বিষয়ে, আপনি দেখিয়ে দিন তারা নিজেদের ক্ষেত্রে কটা পদক্ষেপ করেছে। আমি এই জায়গাতে রাজর্ষির কাছে আসবো। রাজর্ষি, আমরা দেখেছি যে একাধিক বিজেপি নেতা, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে এমন কিছু শব্দ বা বাক্য তারা ব্যবহার করেছেন যেগুলো কাঙ্ক্ষিত নয়। নির্দিষ্টভাবে আমরা দেখেছি দিলীপ ঘোষকে দলের তরফ থেকে কষণ অবধি করা হয়েছে, কিন্তু তারপরও দিলীপ ঘোষই রয়ে গেছেন। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, নারায়ণ গোস্বামীর ক্ষেত্রে আমরা দেখলাম যে তৎক্ষণাৎ অ্যাকশন হলো। প্রথম কথা, মৌপিয়াদি, দুর্নীতির প্রসঙ্গ যখন আসে, 2013 সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিলেন খাদ্য দপ্তরে দুর্নীতি হচ্ছে, আর 2023-24 এসে ধরা পড়ল খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলে গেলেন, ধরা পড়লো তার কত কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু সামনে এসেছে। যদি দুর্নীতির প্রসঙ্গ আসে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রিবেলা ভবানীপুরে গিয়ে জগদ্ধাত্রী পুজোর দিনকে ক্রিমিনাল ছাড়িয়ে এনেছিলেন, সে বিষয়ে বলুক তো। 35টা প্লট কালীঘাটে কাদের নামে আছে? দুর্নীতির প্রসঙ্গে যদি বহিষ্কার করার থাকে, তাহলে পরে তো সব থেকে আগে তো তার পরিবারের যতগুলো লোক বসে আছে তাদের বার করতে হবে। এই যে জিট্টি ভাইয়ের সঙ্গে কাজুরি বন্দ্যোপাধ্যায়ের যে সম্পত্তিগুলো, তাই নিয়ে একটা প্রেস কনফারেন্স করুক তো, কোথার থেকে এলো। এই যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, এই যে এক একটা তৃণমূল নেতার প্রাসাদোপম বাড়ি, ব্যবসাপত্র, এগুলোর সোর্সটা কি? বাবা ব্যবসা করতেন, ঠাকুরদাদা ব্যবসা করতেন, কি আমি এত বছর ধরে এতগুলো টাকা ইনভেস্টমেন্ট করে শেয়ার মার্কেটে খাটিয়েছি, এই করেছি সেই করেছি, অমুক তসুক করেছি, করে আমার এত কোটি কোটি টাকা হয়েছে, করে এবার আমি সেই টাকাটা দিয়ে আমি একটা ব্যবসা তৈরি করেছি। দুর্নীতির যখন প্রসঙ্গ উঠবে, তখন এই সব কটার প্রসঙ্গ ওঠা উচিত, এই সবগুলোর কথা বলা উচিত। আর দিলীপ ঘোষ, 17 বার লোকটার গাড়ি ভাঙা হয়েছে, তার উপর আক্রমণ হয়েছে, তাকে দিনের পর দিন যা ইচ্ছে তাই কথা বলা হয়েছে। 3টে মাত্র বিধায়ক নিয়ে বিধানসভায় বসে আছে, তাকে তো হেনস্থা তাকে করা হয়নি, এমন তো বিশ্ব সংসারে সবাই জানে তাকে কি করা হয়েছে, তাকে কি বলা হয়েছে, তার সঙ্গে কি আচরণ করা হয়েছে। এবং খোদ মুখ্যমন্ত্রীও কি ভাষায় কথা বলেছেন একেবারে বিধানসভার মধ্যে থেকে, সেটা বেরিয়ে এসে বলাও হয়েছে। দিনের পর দিন একটা লোককে যখন এই কাজটা করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন এই কথাগুলো বলা হয়েছিল, তখন বাম আমলে তখন সেই রিয়াকশনসগুলো, সেই লড়াইগুলোর কথা মনে করুন তো। আমি মমতা বন্দ্যোপাধ্যায় কি কথা বলা হয়েছিল আমি আর বলতে চাই না, কারণ সেই ভাষাগুলোকে বলা উচিত না। অন্তত এ ধরনের কথা বিজেপির কোনো নেতা বলেনি। আমি আশা করছি প্রত্যেকের মনে আছে, আমি ওই ওগুলো একজন মহিলার সম্বন্ধে কেউ বলতে পারে, তাদের রিয়াকশনগুলো কি ছিল।
আমি এখানে সৈকতের কাছে আসবো। সৈকত, আমরা দেখেছি যে বাম জমানার শেষ দিকে এসে শুদ্ধিকরণের উপর জোর দেওয়া হয়েছিল। সেই শুদ্ধিকরণ সেটা কতটা কাগজে কলমে, কতটা আসলে তার প্র্যাকটিক্যাল ক্ষেত্রে তার কতটা বাস্তবায়ন হয়েছিল, বা বাস্তবায়ন হলেও সেটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছিল কিনা, এগুলো নিয়ে অনেক প্রশ্নের অবকাশ রয়েছে। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পরপর আমরা দেখলাম বেশ কিছু পিউনিটিভ অ্যাকশন নেওয়া হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। না দেখুন, প্রথমত হচ্ছে মানুষের উপর ভরসা রেখে তো তৃণমূল এইসব ব্যবস্থা নিচ্ছে বলে অনির্বাণদা যে যুক্তি দিল সেই যুক্তি একদমই সঠিক নয়। আসলে শওকতের উপর ভরসা রাখতে হবে, তার জন্য আরাবুলকে বলি করতে হবে। দুর্নীতির প্রশ্নে বা চুরির প্রশ্নে তৃণমূল ব্যবস্থা নিয়েছে এমনটাও সত্য নয়। মণিশঙ্কর বাবু যাকে সাসপেন্ড করা হয়েছে আজ থেকে 4-5 বছর আগে অধ্যাপিকাকে গালে থাপ্পড় মেরেছিলেন, তখন সাসপেন্ড করা হয়নি। আচ্ছা, কাউন্সিলর মিতালি দেবী থেকে শুরু করে নিউ টাউনের কাউন্সিলর প্রকাশ্যে বলছে 40 লাখ 50 লাখ টাকা আমার, এত % কমিশন, এত স্কোয়ার ফুটে এত টাকা দিতে হবে, অন ইয়ার ভিডিও ভাইরাল হয়েছে, তারপর কোনো দল কোনো ব্যবস্থা নেই তাদের বিরুদ্ধে। অনন্যা ব্যানার্জি ছাপ্পায় জেতা কাউন্সিলর, এই যে প্রাসাদোপভোগ বাড়ি করেছেন ইলিগাল ভাবে, এখনো অবধি দলগুলো ব্যবস্থা নেয়নি। আচ্ছা, হুমায়ুন কবির বলেছিলেন যে হিন্দুদেরকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য। তারপর তো মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমকে হুমায়ুনের পাশে দাঁড়িয়েছেন, তাহলে তার বিরুদ্ধে তো দল কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে ভরকেন্দ্র, ক্ষমতার ভরকেন্দ্রে কে কোন গোষ্ঠী থাকবে, 75-25 রেশিও সিস্টেম কোথায় যাবে, ক্যামাক স্ট্রিট না কালীঘাট? দেখুন, 3 জন শিক্ষক সংগঠনের নেতার সাসপেন্ড হওয়ার কথা আপনারা বললেন, 3 জনই অন এয়ার মিডিয়াতে বলেছেন যে আমরা অভিষেক ঘনিষ্ঠ বলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মানে দুর্নীতি, চুরি, লুট এই কোনোটাই তৃণমূলের শাস্তির ক্যাটাগরিতে পড়ে না। আর সবচেয়ে বড় কথা, শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি বা অশান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি যাই বলুন না কেন, যিনি ঘোষণা করছেন তাকেই তো শৃঙ্খলা রক্ষা কমিটিতে সবার আগে বহিষ্কার করা উচিত। বিজেপি থেকে জামা পাল্টে তৃণমূলে গিয়ে তিনি এখন শৃঙ্খলা রক্ষার পাঠ দিচ্ছেন কাকে? তৃণমূলীদের। দেখুন, শান্তনুবাবু বহিষ্কার হলেন, ডায়মন্ড হারবারের স্বাস্থ্য মডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1,500 ডাক্তার চিকিৎসা করছেন। সবাই জানে, যে আপনারাও জানেন, সবাই জানে যে 1,500 ডাক্তারকে অ্যারেঞ্জ করা, সেখানে অর্গানাইজ করা সবটাই করেছেন শান্তনু সেন। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় একদিক দিয়ে বের করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একদিক দিয়ে তাকে সম্মান জানাচ্ছেন। তৃণমূল কংগ্রেস দলটা অদ্ভুত একটা দল, এই আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি নিজেও জানেন না আরাবুল কতবার বহিষ্কার হলো। আরাবুল বহিষ্কার হওয়ার পর ফিরে এসে তাজা নেতা হয়ে যায়, মদন মিত্র বলেছিলেন। আপনি অদ্ভুতভাবে দেখবেন রাজীব বন্দ্যোপাধ্যায়কে আমরা দল থেকে তাড়িয়ে দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বনসহায়কে চুরি করেছেন। এখন রাজীব বাবু তৃণমূল কংগ্রেসের একটার পর একটা জেলার দায়িত্বে। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, জন বাল্লা, যিনি হচ্ছেন প্রকাশ্যে বললেন যে রাজ্যভাগ চাই, যার বাড়ির সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধর্ণা করেছিল তৃণমূল। আপনার মনে থাকা উচিত, বিজেপি সাংসদদের সামনে, বিধায়কদের বাড়ির সামনে টানা 4 ঘন্টা 5 ঘন্টা অবস্থান করেছিল। টাকা, দুর্নীতি, চুরি, চা বাগান, একাধিক ইস্যু ছিল। সেই জন বাল্লা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে। আসলে ডাইভার্ট করতে হবে। এই মমতা, আমি এক লাইনে বিশ্বাস করছি, এই যে মমতা অভিষেকের লড়াই, এই যে শুভেন্দু সুকান্তের লড়াই, এই লড়াইগুলো করানো হচ্ছে শুভেন্দু সুকান্তের কোনো লড়াই নেই। এসব কল্পনার কথা বলো না, শুভেন্দু কাল্পনিক কথাই সমস্ত। ভালোবাসার প্রেমালাপের যে কাহিনী, ভালোবাসার প্রেমালাপের যে কাহিনী, আসলে এটা দুটো সরকারের ব্যর্থতাকে ঢাকবার জন্য। তন্ময় বাবুকে যেমন একবার করে বহিষ্কার করা হচ্ছে, আবার ঢুকি নেওয়া হচ্ছে, আবার বহিষ্কার করা হচ্ছে, আবার ঢুকি নেওয়া হচ্ছে, ওই রকম ব্যাপার তোমাদের নেতাদের মধ্যে। দক্ষিণ 24 পরগনায় কোন নেতা, তোমাদের দক্ষিণ 24 পরগনায় এতগুলো লোক রেজিগনেশন কেন দিল? দক্ষিণ 24 পরগনায় এতগুলো লোক, ওই তো 4টে লোক আছে, তাহলে 5টা লোক সিপিআই করে। আরে বাবা, অনির্বাণ, সৈকত বা রাজর্ষির যেটা বক্তব্য, যে এর মধ্যে আসলে শৃঙ্খলার প্রশ্ন কতটা, নৈতিকতার প্রশ্ন কতটা, সেটা বড় কথা নয়, আসল হচ্ছে কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের ইকুয়েশন। দেখুন, এখানে যে উদাহরণগুলো সৈকত দিচ্ছিল প্রত্যেকটা ধরে ধরে রিভার্ট করা যায়, আমি অত ঝামেলায় যাচ্ছি না। রাজর্ষির কথা আগে বললো যে দিলীপ বাবুকে প্রচুর কুকথা বলা হয়েছে, খুব দুঃখ হয়েছে। তো সবচেয়ে বড় কুকথাটা বোধহয় 8 পাস পিটার মিস্ত্রি, তাই না? যদি আমার খুব ভুল হয়, এখানে কোনো ব্যক্তি আমি বলি যে তথাগত রায় বলেছে, কোনো ব্যক্তি সৌগত রায় যখন দাঁড়িয়ে হাজরা মেরে বাবার পরিচয় জানতে চেয়েছিল, সেটা জিজ্ঞাসা করেছো? সৌগত রায় কোনো ব্যক্তি আক্রমণ না, কোনো ব্যক্তি আক্রমণ না। দ্বিতীয়ত, কোনো পেশার কোনো মানুষের প্রতি বিন্দু মাত্র অসম্মান দেখানো যাবে না, একদম। এবার সেটা তো তথাগত রায়কে বলা উচিত। আরে সৌগত রায়কে বলো, তাকে তো দলে নিয়েছো, আশ্চর্য কথা, তাকে দলে নিয়েছো। তুমি বলছো হাজরা মরে দাঁড়িয়ে কি বলেছিল বিশ্ব সংসারে সবাই জানে সেটা, তার কোনো রেকর্ড নেই। আর বাকি কথা তো বলছি না। দীপক বন্দ্যোপাধ্যায় কি বলেছিল?
ওখানে নাকি অমিতদের হাতিয়ার শাড়ি কাপড় পরে টানাটানি হয়েছিল। এই কথা তো বলেছেন বিশ্বব্রত বন্দ্যোপাধ্যায় সামনে দিল্লিতে, আবার বাদ দাও সমস্ত কথা। মিটিং এ আসতে ভালোবাসেন না, উনি বাইরে বাইরে ঘুরে বেড়াক, আবার এদিকে ওনার ছবিতে বিজেপি পার্টি অফিসের সামনে জুতো পুতো মেরে আসছে। হ্যাঁ, তৃণমূল ভাড়া করে যদি একটা লোক পাঠায়, তার তো বিজেপি করে বাচ্চা ছেলে, আমরা তো তোমাদের মতো লোক নই রে বাবা। তৃণমূলের ভাড়া করা লোককে আবার তোমরা বহিষ্কার করলে আসো দল থেকে? এক সেকেন্ড, আমি একটু চন্দনদার কাছে আসি। চন্দনদা, তৃণমূলের কড়া হাতে এই শুদ্ধিকরণ প্রক্রিয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, একেবারে শুরুতেই বলে নিই, তথাগত রায় আর সৌগত রায়ের মধ্যে যে বিবাদটা, এখানে যে আলোচনার বিবাদটা হচ্ছে, সন্তান মোর মার। এখন প্রশ্নটা আমি সেখানে অন্য জায়গায় একটু এক্সপ্লেইন করবার চেষ্টা করব। সেটা হলো যে আজকে তৃণমূল কংগ্রেসের যে পিউনিটিভ যে প্রসঙ্গটা তুমি তুলেছো, শাস্তিমূলক ব্যবস্থা, এই শাস্তিমূলক ব্যবস্থাটাই কিন্তু অ্যাবসলিউটলি একটা ব্ল্যাক আন্ডারলাইন। তার কারণ হচ্ছে আমাদের অতীত অভিজ্ঞতা বিভিন্ন ক্ষেত্রে দেখে এসেছি, শাস্তি যদি নাওয়ারই থাকতো, 2011 সালের নির্বাচনের পর 11 মাসে আমরা কনসার্ন করে লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম কি কি অপদার্থ মানুষের হাতে দায়িত্ব চলে যাচ্ছে এবং কিভাবে কারাপশন হচ্ছে। সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেটা একটু আগে রাজশ্রী বলবার চেষ্টা করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কনসার্ন করেছিলেন 2013-তে। আমরা ক্ষমতা থেকে বেরিয়ে এসেছি, দুর্নীতির পরিমাণ বেড়েছে এবং ভোট ব্যাংক লুট করে তৃণমূলের হয়তো পরিধিটাও বেড়েছে বিভিন্ন জেলাতে বা একেবারে পঞ্চায়েত লেভেলে। আমরা জানি এগুলো। কারাপশনটা কোন জায়গাটাতে? কারাপশনটা কি কনসেন্ট্রেট করতে হবে শুধু শান্তনু সেনকে বা কোথাও কোনো শিক্ষক নেতাদের বহিষ্কৃত করে? আমার মনে হয় কারাপশনের যে বীজ একেবারে গ্রথিত, সেটাকে উপড়ে ফেলতে গেলে তৃণমূল কংগ্রেস নামক দলটাকেই সম্ভবত উপড়ে ফেলতে হবে। সেটা তো সম্ভব না। সুতরাং এই যে কারণে এই পিউনিটিভ অ্যাকশন, এটা প্রি সিলেক্টিভ, অ্যাবসলিউটলি প্রি সিলেক্টিভ। এবং তুমি যদি একটি একটি করে চরিত্রকে বিশ্লেষণ করো, তুমি দেখতে পারবে যেদিন তাদের প্রয়োজন ছিল, যারা ব্যবহৃত হয়েছিল, সেদিন তাদের হাতে ক্ষমতা ইনভেস্টেড হয়েছে এবং সে ক্ষমতা ধীরে ধীরে কারাপশনের রূপ পেয়েছে। এটা অস্বীকার করে লাভ নেই। শান্তনু সেনের একটা নির্দিষ্ট নাম আছে, তুমি প্রত্যেকেরই মোরালেস এক একটা করে নির্দিষ্ট নিক নেম আছে। মানে আমি বলতে চাইছি পলিটিক্যালি তারা কোথায় নিজেকে অবস্থান করে সেটা একেবারে পরিষ্কার। কিন্তু তুমি কাকে রিপ্লেস, কার বিরুদ্ধে? আরাবুল ইসলামের বিরুদ্ধে যদি রিপ্লেস করার প্রশ্নটা থাকে, তাহলে লিডারশিপে কে এসছে? শওকত মোল্লা। মানে মুখ্যমন্ত্রী নিজের সংবোধনে শওকত মোল্লা কে সেটা তুমি জানো। আরেকটি কথা তোমাকে আমার ভীষণ খটকা লাগলো। দেখো, একজন ওই নেতা বড় বারাবাজারে, তুমি একটু আগে বলছিলে, তাকে গ্রেপ্তার করলো পুলিশ সাসপেন্ড হওয়ার পর। মানে আমি বলতে চাইছি সে বীজটা কতটা ছড়ানো যে পুলিশ অ্যাকশন নিতে পারে না যতক্ষণ সে দলে আছে। মানে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে, মানে আমি তোমাকে বলি একটা মহিরুও তৈরি করেছে কারাপশনের, যেখানে আমি বলি সমূলে উৎপাটন ছাড়া এই তৃণমূল কংগ্রেসের এই কারাপশনকে রোখা যাবে না, পাওয়ার সেন্টারকে সমৃদ্ধ করা যেতে। আমি সুব্রতদার কাছে একটু আসি। সুব্রতদা, এই তৃণমূল কংগ্রেসের এই হঠাৎ কঠোর হাতে শৃঙ্খলা রক্ষার চেষ্টা, এটাকে কি আপনি একটা ওয়েলকাম মুভ হিসেবে দেখেন, নাকি এর মধ্যে দলের যে ইকুয়েশন, সেই দলের ইকুয়েশনটাই আসলে তার একটা ম্যানিফেস্টেশন আমরা দেখছি? আমি এটাই বোঝার চেষ্টা করছিলাম এদের, ওরা যা বলছিল আর কি, সেখান থেকে আমার মনে হয়েছে যে আমি দলীয় রাজনীতির বাইরে, আমি কোনো দল করি না, কিন্তু রাজনীতির মধ্যে তো বটেই আর কি। বিভিন্ন ইস্যুতে আমরা কথাবার্তা বলি, আমাদের প্রশ্নগুলো ভাবায় আমাদেরকে। এখন যে পর্যায়টা গেছে, আমার মনে হয় যে আগে যেটা দেখতাম না, যে ভেটারেন্স এবং যারা আর কি নতুন খেলোয়াড় উঠছে তাদের মধ্যে ম্যাচ হতো, সেখানে আমরা দেখতাম যে বেশিরভাগ সময়তেই হাফ টাইম পর্যন্ত ভেটারেন্স টিমটা একই পাল্লা দিয়ে খেলতো আর কি। শেষের দিকটাতে 4-5টা গোল খেয়ে যারা আর কি ভেটারেন্স টিম, তারা হেরে, যারা নতুন প্লেয়ার উঠছে তাদের পিঠ চাপড়ে মাঠ থেকে বেরিয়ে যেত। এবার দেখছি উলট পুরাণ, ভেটারেন্সটাই কিন্তু বেশি শক্তিশালী তৃণমূল কংগ্রেসের ভেতরে। যারা নতুন তৃণমূল কংগ্রেস যে যুবক সম্প্রদায়, তাদের যে শক্তি, সেই শক্তি তারা প্রদর্শন করছে, কিন্তু দলীয় স্তরে তাদের কতটা জোর আছে আমার সেভাবে সন্দেহ আছে। তার কারণটা কি, যে আজকাল যে মিডিয়াতে যে খবরগুলো পাচ্ছি, খবরের কাগজে বা বৈদ্যুতিন চ্যানেলের মাধ্যমে, তাতে দেখছি যে বেশিরভাগ ক্ষেত্রেই, এটা কাকতালীয় হতেও পারে বা আমার ভুল ধারণাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের ভেতরে যারা আর কি নতুন প্রজন্মের যারা আর কি কর্মী নেতা, তাদের উপরে আঘাতটা শৃঙ্খলা ভঙ্গের নামেই হোক বা যে কোনো কারণেই হোক, আঘাতটা তাদের উপরে নেমে আসছে। এখন ব্যাপারটা হলো যে আমার মনে হয় এটা একটা ক্ষমতার ভাষা,
যারা ক্ষমতার মধ্যে আছে, যারা সিনিয়র লিডার তারা তো ক্ষমতায় আছে, যারা নতুন প্রজন্মের নেতা বা কর্মী তারা তো ক্ষমতাতে নেই। যারা পুরনো আছে, পুরনো দলটাকে যারা তৈরি করেছেন, তারা মনে করছেন যে আমাদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, এই বিপুল পরিমাণ যে নতুন প্রজন্মের কর্মী সমর্থকরা জড়ো হয়েছে তৃণমূল কংগ্রেসের ছাতার নিচে, তারা যদি আমাদেরকে সরিয়ে দেয় তাহলে পরে আমরা কোথায় যাব আর কি। এটা একটা কি বলে অস্তিত্বের সংকট আমার মনে হয় আর কি। সেই জন্যই বিভিন্ন সময় গত নির্বাচনের সময় দেখেছি যে মনোনয়ন দেয়া নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, যে নতুনদেরকে মনোনয়ন দেওয়া হোক বা পুরনোদেরকে দেওয়া হবে কি না, এই নিয়ে একটা যে টানাপোড়েন চলছিল, আলটিমেটলি দেখা গেল যে একটা ভারসাম্যের জায়গায় চলে এসেছিল। সেই ভারসাম্য থেকে সেটা টিল্টেড হলো কিছুটা, যে পুরনোদের পাল্লাটা ভারী হতে শুরু করলো। তার কারণে পর যে নতুন যারা নেতা তাদের বিরুদ্ধে সমস্ত ব্যবস্থা নেওয়া শুরু হলো। হতে পারে যে শৃঙ্খলা রক্ষার প্রশ্নে তাদের বিভিন্ন ধরনের ত্রুটি বিচ্যুতি, যেমন নারায়ণ গোস্বামীর কথা এক্ষুনি দেখানো হলো। আমি এক্স্যাক্টলি জানি না উনি কি স্টেটমেন্টটা করেছিলেন, তবে আমি আজকে বোধহয় পেপারে বেরিয়েছিল, তাতে দেখলাম যে কথাগুলো বলেছেন, আমি সেই টিভি বাইটটা দেখিনি, যদি বলে আমরা থাকেন যে কারণে দেখালাম না, সেটা দেখানোর যোগ্য না, তো সেটা দেখানোর যোগ্য না, সেই কারণে হয়তো হয়েছে। কিন্তু এরকম তো সিমিলার আরো অনেক ঘটনা ঘটেছে। এটা এমন নয় যে এই প্রথমেই ঘটনাটা ঘটলো, তা তো নয়, আরো ঘটেছে। আমরা দেখতে চাই যে এই ধরনের কথা বা এর চেয়েও খারাপ কথা যারা করেছেন বা অপরাধ করেছেন, তৃণমূল কংগ্রেস একইভাবে সেই সমস্ত কর্মী নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। যদি সেটা তৃণমূল কংগ্রেস দিতে পারে, তাহলে আজকে যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে তাহলে তার বিশ্বাসযোগ্যতা থাকবে। ঠিক এই জায়গাটাতে আমার অনির্বাণের কাছে প্রশ্ন, যে এখানেই একটা কিন্তুর জায়গা থাকছে, একটা জিজ্ঞাসা চিহ্নের জায়গা থাকছে, যে আরাবুল ইসলামের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কারণটা কারো কাছে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কিন্তুটা সেখানে যে তাহলে শওকত মোল্লা তো বিরাট উচ্চমার্গীয় কোনো একটা অবস্থানে বিলং করেন না। দেখুন, মার্গ এই বিচারটা কে কার কিভাবে করবে? মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তুই তো বোম বাঁধিস। এবার এইখানে রাজনীতিতে আপনি যাই সিদ্ধান্ত নেবেন তার একটা কিন্তু, কেন, কিভাবে, কেন হলো না, ওটা হলো না, সেটা হলে থাকবেই। এ তো আদি অনন্তকাল ধরে হয়ে এসছে। যারা ধরুন আজকের দিনে বিগত যুগের রাজনীতিতে কিংবদন্তি, আপনি তাদের সময় ফিরে যান, গিয়ে দেখবেন তাদের সব কাজ নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। এটা খুব ন্যাচারাল, রাজনীতিটা হবেই। আজকে তৃণমূল যে একটা পদক্ষেপ করবে, সৈকতকে সমর্থন করবে নাকি? বিরোধিতাই করবে। আবার সৈকতটা কোনো পদক্ষেপ নিলে রাজস্বী তার বিরোধিতাই করবে। এটার কোনো মানে এরকম কোনো সলিউশন হয় না যে একটা সিদ্ধান্তটা পার্টি নিচ্ছে, বাকি সবাই বলছে বাহ খুব ভালো করেছে, কখনোই হবে না। সৈকতের রেফারেন্সের কারণে একটা কথা বলে রাখি, যদিও আসলে খুব ভালো কাজ করছে, তাই তো? হ্যাঁ, আসলে খুব ভালো করছে তৃণমূল, তাই তো? না, তৃণমূল ভালো খারাপ কি করতে, দেখুন আলটিমেটলি বিচার তো মানুষ করবেন। তৃণমূল তার মতো করে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন, এটা কিন্তু একেবারেই দলীয় আভ্যন্তরীণ সিদ্ধান্ত। সেটার অধিকার, এক সেকেন্ড সৈকত, সেটার অধিকার ইত্যাদি পুরোটাই তার রিজার্ভ, এটা পাবলিকের বা সাধারণভাবে বিরোধী দলেরও বিষয় নয়। কিন্তু এখানে সৈকতকে একটা জিনিস মনে করিয়ে দিই, যদিও সিপিআই এর নেতা, সিপিএম নেতা মনোরঞ্জন পাত্র খুনে কনভিক্টেড, খেয়াল রাখবেন, অভিযুক্ত টুক্ত নয়, 3 জনের খুনে কনভিক্টেড হয়ে গেছেন। তিনি একদম শপথে দিব্যি বহাল, আমি সুশান্ত ঘোষের টপিকে যাচ্ছি না, একদম কনভিক্টেড খুনি, সে সিপিএম এর নেতা। সৈকত তাকে দেখলে কমরেড স্যার বলে পাঠা ধরে কিনা আমি বলতে পারবো না, কিন্তু হয়তো সেলাম টেলাম করে। সুতরাং শৃঙ্খলার কথা সৈকত এইবার কি এক্সপেক্ট করবে? একদম। মনোরঞ্জন পাত্র জেলে ছিলেন, দীর্ঘদিন ছিলেন। তোমার রাজ্যের সরকার মমতার পুলিশ এখন অবধি তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জমা দিতে পারেনি, এখনো হয়নি। তুমি জেলা সম্মেলনে ছিল, তুমি বাঁকুড়া জেলা সম্মেলন করছো, তুমি একটু খোঁজ নাও, জানো না বিধাননগরের এমপি এমএলএ কোর্টে বছর দুয়েক আগে ভাই যে সময় নেই, আমি একটু না জেনে বলে যে হয়নি, তাদের কিছু করার নেই। সংক্ষিপ্ত আমাদের ব্রেক নিতেই হবে। এক, এই যে অনির্বাণ দা বললো যে বামেরা বা বিরোধীরা একমত হবে না, আমি তো বলছি একমত হবো। হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করুন তো, বোম বাঁধা শওকত মোল্লাকে অ্যারেস্ট করুন তো, ঘুষ খেয়ে হকার বসানো সুজিত বসুকে অ্যারেস্ট করুন তো। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল ঘোষণা করুন যে এই রাজ্যে তৃণমূলের কর্মীরা খুন হয়ে যাচ্ছে, শৃঙ্খলা রক্ষা কমিটি, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তৃণমূল কর্মীরা আজকে আপনি যখন আলোচনা করছেন, আজকে ডায়মন্ড হারবারে গুলিবিদ্ধ হয়েছে। এই যে ভাগ বাটোয়ারার গন্ডগোল, গোষ্ঠী কন্ডলের গন্ডগোল, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছে যে বাবলা খুনে অভিযুক্ত আরো বড় মাথা। তাহলে কোন জায়গায় আজকে রাজ্যে তৃণমূলের নেতা? একটা ব্রেক নিতেই হবে। ব্রেকের পর আমরা যে প্রসঙ্গে চোখ রাখবো, কুম্ভকার। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। মহাকুম্ভে মহারাজনীতি, মোদি বনাম যোগী। কুম্ভের সাফল্য নিয়ে নজিরবিহীন দড়ি টানাটানি, বিতর্ক, রেষারেষি। স্বাধীন ভারতের প্রথম মহাকুম্ভ যতটা গৌরবের, ততটা কি রাজনীতিরও? দেখুন।
144 বছর পর আসে মহাকুম্ভ। স্বাধীন ভারতে এটাই প্রথম মহাকুম্ভ। স্বাভাবিকভাবেই কুম্ভের ঢল পুণ্যার্থীদের, আর এই মহামানবের সাগর তীরেই বড়সড় রাজনীতি দেখছেন অনেকে। 2024 জানুয়ারিতে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে যোগীকে কার্যত পেছনের সারিতে ঠেলে দিয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রধান মুখ হয়ে উঠেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ঠিক এক বছর পর সেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভের আসরে সামনের সারিতে শুধুই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজনৈতিক মহলের মতে কুম্ভকে কেন্দ্র করে নিজের ধর্মীয় ও সর্বভারতীয় রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি করতে মাঠে নেমেছেন যোগী। যদিও 5ই ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোটের দিন মহাকুম্ভে যাচ্ছেন মোদী। মোদীর কুম্ভ ভ্রমণের তারিখেও রাজনীতির অঙ্ক। 27শে জানুয়ারি মহাকুম্ভ মেলায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যেই কুম্ভ স্নান সেরেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মহাকুম্ভের আবেগ রাজনীতির পালে টানতে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ধারে কাছে ঘেঁষতে দেননি যোগী। তবে কুম্ভের সাফল্যে মুখ্যমন্ত্রী যোগী নয়, প্রধানমন্ত্রী মোদীকেই কৃতিত্ব দিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আবহে কুম্ভের ইতিবাচক ছবি তুলে ধরতে সেখানে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নেন যোগী। বৈঠকের পাশাপাশি মন্ত্রিসভার সতীর্থদের নিয়ে সঙ্গমের ডুব লাগান যোগী। কুম্ভ মেলায় যোগীর মন্ত্রিসভার বৈঠককে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা। कैबिनेट ही पॉलिटिकल है और कुंभ के स्थान पर कैबिनेट करना ये पॉलिटिकल है और पॉलिटिकल संदेश देना चाहते हैं हम लोग। শুধু মোদী বনাম যোগী নয়, এবারের মহাকুম্ভে নজর কেড়েছে আরো অনেক কিছু। সুন্দরী সাধ্বী হর্ষ রিচারিয়া বা আইআইটি বাবা অভয় সিং। কুম্ভে গিয়ে ভোগ রেধেছেন মোদী ঘনিষ্ঠ ধনকুবের গৌতম আদানি। মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন 90-এর দশকে বলিউড কাঁপানো অভিনেত্রী মমতা কুলকার্নি। জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে নারী কুম্ভ সত্যযুগের সঙ্গম, যেখানে অংশ নেন 2000 মহিলা। এদিকে গঙ্গাসাগর মেলার ভার্চুয়াল উদ্বোধন করে আরও একবার গঙ্গাসাগর মেলাকে জাতীয় স্তরের মেলার স্বীকৃতি দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীন ভারতের প্রথম মহাকুম্ভ যতটা গৌরবের, ততটা কি রাজনীতিরও? অন্তত তেমনই মত রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। আমি রাজর্ষির কাছে শুরুতে আসি। রাজর্ষি, ঠিক এক বছর আগে যদি ফিরে যাই, আমরা অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দেখেছিলাম, এবং যেটা পুরোপুরি মোদীময় ছিল বললে খুব অত্যুক্তি হবে না। এবং সে সময় দাঁড়িয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন যে এটা কতটা ধর্মীয় সমারোহ আর কতটা আসলে একটা উৎসবের মোড়কে আসলে রাজনীতিকে পুরে দেওয়া। এইবার কুম্ভে আমরা যেভাবে দেখতে পেলাম যে যোগী আদিত্যনাথ তিনি কোনো কসুর করছেন না এর কৃতিত্বের ডিভিডেন্ডটা নেওয়ার। তিনি ক্যাবিনেট বৈঠক করছেন হচ্ছে কুম্ভে গিয়ে। আবার অমিত শাহ তিনি স্মরণ করে দিচ্ছেন যে কুম্ভের কৃতিত্ব কারো একার নয়, যুগ যুগ ধরে কুম্ভ স্বাভাবিক নিয়মে, যুগের নিয়মে, কালের নিয়মে হয়ে আসছে। দুটো বক্তব্য, দুটো আলাদা আলাদা পার্সপেক্টিভে, আলাদা আলাদা কনটেক্সটে করা দুটো কথাকে মিলিয়ে যদি এক করা হয়, তাহলে পরে সেটা নিয়ে অবশ্যই একটা তুমি মানে আপন মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা করা সম্ভবপর। তবে যোগী আদিত্যনাথ দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নাড্ডাজি, গৃহমন্ত্রী অমিত শাহ সকলকে প্রথম থেকে ইনভিটেশন দিয়েছেন। 27শে জানুয়ারি অমিত শাহ আসছেন মহাকুম্ভে স্নান করতে, 5ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আসছেন মহাকুম্ভে স্নান করতে। স্বাধীন ভারতবর্ষের প্রয়াগে প্রথম মহাকুম্ভ, 144 বছরের 12 বার বৃহস্পতি গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করার পরে সেই এক যোগ এক নক্ষত্র এসেছে। 45 কোটি ভারতবর্ষের মানুষ, শুধু ভারতবর্ষ নয় বাইরে থেকে আসা রাশিয়ান, ইউক্রেন সন্ন্যাসীরা তারা পর্যন্ত এসেছেন, এবং সেখানে দাঁড়িয়ে রাশিয়ান টেন্ট এবং ইউক্রেন টেন্টকে সামনাসামনি দাঁড় করানো হয়েছে, বসানো হয়েছে। দুপক্ষ সামনাসামনি বসে আছে, দুপক্ষ গিয়ে ওই মহাকুম্ভে যজ্ঞ করছে, শান্তি যজ্ঞ করছে। বাজপেয়ীজি যা বলেছিলেন একদম সেই ভাবধারা আজকে কত বছর আগে বলেছিলেন সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো রাজনীতি করে লাভ নেই, এগুলো সবাই আছে।
তোমার ইতিহাস রচনাটা যথেষ্ট সুন্দর, কিন্তু একটা কথা আমাকে বারবার মনে করতে হচ্ছে, সম্ভবত 1915 সালের কথা তোমাদের মনে থাকবে, যেখানে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহের পর ভারতে এসে প্রথম কুম্ভ মেলা নিয়ে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটাকে তুমি যদি পড়ো তাহলে বুঝতে পারবে বলেছিলেন যে ভঙ্গিতে, যাকে ঘিরে আজকে 2024 এই প্রসঙ্গটা আরো বেশি প্রকট হয়ে গেছে। মানে 110 বছরের ইতিহাস, যেখানে মহাত্মা গান্ধীর কনসার্ন ছিল, আজকে আমরা ঠিক সেই অবস্থানে দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে আছি একটা আধুনিক সভ্যতায়, আধুনিক যুগে। ধর্মের প্রসঙ্গে আমি কিছু বলবো না, খুব স্বাভাবিক, এটা একটা আবেগের বিষয়, সকলেরই এই মান্যতা থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিভাজনের রাজনীতির গত 11 বছরের যে সাক্ষ্য সারা ভারতবর্ষে, এই কুম্ভে তা প্রকট। এবং সেটা কিভাবে প্রকট? একদিকে যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজম, একটা ক্যাবিনেট মিটিং হচ্ছে উত্তরপ্রদেশে শুধু মাইলেজ পাওয়ার জন্য কুম্ভকে সামনে রেখে, এবং মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে আমি নতুনভাবে কিছু বলবো না। আমি জানি না আমাদের এই সেকুলারিজম কনসেপ্টটা আদৌ এখন কনস্টিটিউশনে আছে কি নেই, অ্যাটলিস্ট বিজেপির অভিধানে নেই, এটা পরিষ্কার। কিন্তু একটা জিনিস বারবার বুঝতে হবে, সরাসরি হুঙ্কার আমরা অযোধ্যাতে দেখেছিলাম যে কোনো রকমভাবেই কোনো বিধর্মী সোকল্ড মুসলিম ইন পার্টিকুলার তাদের সব থেকে শপিং করা যাবে না। ঠিক তেমনই একটি ঘটনা আবার এখানে এই মহাকুম্ভতে হচ্ছে। মানে আমি বলতে চাইছি সোশ্যাল ডিফেকশন যেভাবে আমরা দেখেছিলাম যে আমন্ত্রণ সত্ত্বেও কংগ্রেস নেতা নেত্রীরা তারা যেভাবে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে তারা অনুপস্থিত ছিলেন, এখানে তো রাহুল প্রিয়াঙ্কা কুম্ভে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন না। আমাদের প্রশ্নটা আমি বারবার বলছি, ধর্ম একটা আবেগের বিষয়, ধর্মকে তো আমরাও শ্রদ্ধা করি, সব ধর্মকে, প্রশ্ন তো সেখানে নয়। ধর্মীয় উপাখ্যান নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, আমি শুধু বলতে চাইছি যে ধর্মের মধ্যে রাজনীতি মিশিয়ে যেটা মহাত্মা গান্ধী 110 বছর আগে এই পারসেপশনটা করে গেছিলেন এবং লিখিতভাবে, ঠিক তার পটভূমি আবার রচিত হচ্ছে এই মডার্ন পৃথিবীতে, এই মডার্ন ইন্ডিয়াতে, এবং তাকে ঘিরে প্রমাণ করবে। না চন্দন, 1 মিনিট। 1915 সালে তখন গান্ধীজি কোন রাজনৈতিক ব্যাপার নিয়ে কথা বলতে গেছিলেন? আপনি যে কথাটা বললেন, তাহলে আমি কোট করি, গান্ধীজি পরিষ্কার ভাষায় বলছেন, আই ওয়াজ বাই নো মিনস ইগার টু অ্যাটেন্ড দ্য ফেয়ার ইন মহাকুম্ভ। কোন ধর্মীয় ভাবাবেগ নিয়ে গান্ধীজি 1915 সালে মহাকুম্ভে হরিদ্বারে যাননি, এটা গান্ধীজি নিজে বলছেন। তো তাহলে আপনি কোন কথাই বলতে চাইছেন? আপনি কোন পার্সপেক্টিভে, তখন কোন রাজনীতি ছিল 1915 সালে? কোন বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম ছিল যে আপনি রাজনৈতিক পার্সপেক্টিভ বলছেন? 1950 কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা পর্যন্ত হয়নি তখন অবধি। তখন আমরা বিজেপি না জনসংঘ না মহাসভা না আরএসএস না কারো প্রতিষ্ঠা আছে? কোন রাজনৈতিক একটা গাঁজা করে গল্প বলে দিলে হয় না চন্দনদা? আপনাদের কোনোদিনই উদ্দেশ্য ছিল না, ওটা ধর্মীয় মেলা ছিল, তার চিরকাল থাকবে। আপনারা পণ্ডিত নেহেরু, বাবু রাজেন্দ্র প্রসাদকে তার সোমনাথ মন্দির উদ্বোধন করতে যেতে দেখেছিলেন। স্বাধীনতা আন্দোলন রাজর্ষি চন্দনদা আজকে 1 বছর হলো আমরা স্বাধীনতা আসবো, রাজর্ষি আসবো, চন্দনদা আসবো। হ্যাঁ বলুন প্লিজ। সেটা হচ্ছে যে গান্ধীজি পুরোপুরি ধর্মের সাথে রাজনীতি যে সম্পূর্ণ যে বিচ্ছিন্ন রেখেছেন, কথাটা কিন্তু ঠিক নয়। কথাটা গান্ধীজি অনেক সময়তে তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে, হিন্দু ধর্ম, উনি বর্ণ ব্যবস্থাকে উনি সমর্থন করেছিলেন গান্ধীজি, এবং দ্যাট ইজ বেসড অন হিন্দু রিলিজিয়ান। এবং তার ভিত্তিতে আম্বেদকরের সঙ্গে তার সঙ্গে যে আম্বেদকরের যে মত পার্থক্যটা, তারপরে যে পুনা প্যাক্ট যে 1932-তে হয়েছিল, পুরোটাই ধর্মভিত্তিক রাজনীতি। সেখানে ব্যাকগ্রাউন্ডে ধর্ম আছে, এখানে ধর্ম বিযুক্ত কোথায়? সেকুলারিজমের যে মডার্ন ওয়েস্টার্ন কনসেপ্টে এসছে, নেহরুভিয়ান মডেল থেকে এসছে পরবর্তীকালে। এটা পরবর্তীকালে গান্ধীজির ভেতরে যেটা ছিল, সেটা নট দ্যাট কাইন্ড অফ ওয়েস্টার্ন কনসেপ্ট অফ সেকুলারিজম, বাট দ্যাট ইজ এ কাইন্ড অফ টলারেন্স। There is a big difference between what is tolerance and what is secularism. গান্ধীজি কিন্তু সেই অর্থে সেকুলার, উনি এটাকে নিয়ে কিন্তু ভীষণ প্রনাউন্সমেন্ট গান্ধীজি ভেতরে 1942 সালের গান্ধীজি ধার্মিক ব্যক্তি ছিলেন গান্ধীজি, এবার সেই ধর্মটা নিশ্চয়ই সব ধর্ম সর্বধর্ম সমন্বয় ছিল, কিন্তু এসেনশিয়ালি গান্ধী রিপ্রেজেন্ট করেছিলেন হিন্দুইজমকে, নট দ্যাট কাইন্ড অফ গান্ধী সেদিন রিপ্রেজেন্টই করেন, 1915 তে গান্ধী রিপ্রেজেন্টই করেন। একটা লাইন,
এখানে আমার মত পার্থক্য থাকবে। 1942 হরিজন পত্রিকায় গান্ধীজি পরিষ্কার ভাষায় পাকিস্তান প্যাক্ট রেজলিউশন যখন নেওয়া হলো, তখন গান্ধীজি পরিষ্কার ভাষায় হরিজন পত্রিকায় 1942-তে লিখছেন, মুসলমান সমাজ যদি পাকিস্তানের দাবিতে অনড় থাকে, আমার কোনো অহিংস উপায় জানা নেই একে আটকানোর, যদি না বৃহত্তর হিন্দু সমাজ সর্বশক্তি দিয়ে একে আটকে দিতে পারে। তাহলে বলুক গান্ধীজি সাম্প্রদায়িক ছিলেন? আমি মেরে দিয়েছি, আমার পার্টির লোক ছিল, লোক ছিল, তোমার নেতা লোকনাথ চট্টোপাধ্যায় এই ভারত সভা তুমি বলো না, লাতুরে মুর্দাবাদ বলো, জোরে জোরে বলো, পার্টি থেকে বের করে লাতুরা মুর্দাবাদ বলো। আমি তো বলছি গান্ধীর শরীর লাতুরা মুর্দাবাদ বলো, ভালো করে বলো, লাতুরা মুর্দাবাদ আমি তো বলছি লাতুরা মুর্দাবাদ বলো, তুমি কংগ্রেস মুর্দাবাদ সংস্থাকে বলো, সংস্থাকে বলো, দেখা যায় দুটো বিষয়। এক নম্বর হচ্ছে একদম কারেক্টলি আমাদের সঙ্গে বামপন্থীদের সঙ্গে গান্ধীজমের বা গান্ধীর যে ভাবনা চিন্তা তার সঙ্গে বিস্তর ফারাক থাকতে পারে, এবং একটা সময় আমাদের সঙ্গে ডিবেট ছিল এটা নিয়ে। কিন্তু গান্ধীজির ভাবনা চিন্তায় আমাদের দেশের ধর্মনিরপেক্ষতার প্রশ্নে কিংবা হিন্দু ধর্মের প্রশ্নে যে ভাবনা চিন্তা ছিল তা আজকের বিজেপির সঙ্গে মেলে না। আজকে বিজেপি গান্ধীকে নিয়ে যারা এত প্রশংসা করছে তারাই দ্বিচারিতা করছে, আর যারা গডসের মূর্তি বানায়, যারা কলকাতা শহরে দুর্গাপুজোতে প্র্যাকটিক্যালি অসুরের মুখে গান্ধীর মুখ বসানো হয়। এটা কে করেছে ভাই? কে করেছে? আমি তো বাংলা পছন্দ করি, গান্ধীজি পিসি যোশীকে কি চিঠি লিখেছেন সেটা বলো, বাংলা যুক্তি পছন্দ করি। না উল্টো পাল্টা কথা বলে, কে অসুরের মূর্তি বলো, যুক্তি দিয়ে বলো। কে অসুরের তৈরি মূর্তি তার জন্য বিজেপি কে কেন বলছো? আরে আমরা পুজো করেছি, এত গায়ে আমরা করেছি, গডসে গান্ধীতে এত গায়ে জ্বালা কেন হয়? যাই হোক, আমি একটু বলি। দ্বিতীয়ত কুম্ভ মেলা সাবজেক্টে আসি। দেখুন, কুম্ভ মেলা নিয়ে আমাদের নির্দিষ্ট একটা বক্তব্য। এক, ধরুন যে কোনো ধর্মীয় ভাবাবেগ যে কোনো সম্প্রদায়ের মধ্যে থাকবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু মৌপিয়াদি কোন ইকোনমিক্স বা কোন বিজ্ঞানী বা কোন গণিত বিশেষজ্ঞ এইটা বলে দিক যে একদিনে 3.5 কোটি স্নান করলো একটা জায়গায়, 10-20 কিলোমিটার তার প্রিপারেশন হয়েছে, কোন অঙ্কে কতজন মানুষ কত সংখ্যা এখানে স্নান করতে পারে? তার মানে এই নাম্বার অফ ফিগারটা সরকারি তরফ থেকে পাবলিশ করা হলো কেন? এক। দুই, যে কয়েক লক্ষ কোটি টাকা রিটার্নের কথা বলা হলো, প্রথম দিন শেয়ার বাজারে কি অবস্থা? বারে বারে যারা ডেটা অ্যানালিস্ট তারা বলেছে যে কুম্ভ মেলাকে কেন্দ্র করে বিজেপি বা আরএসএস বা বিজেপির মুখ্যমন্ত্রীরা যে ডেটা সামনে আনার চেষ্টা করে যে অর্থনীতির একটা ব্যাপক উন্নতি হবে, এখানে অর্থনীতি বিশেষজ্ঞ বা অধ্যাপক বিশেষজ্ঞরা রয়েছেন, ডেটা তার উল্টো কথা বলছে। তাহলে কি কুম্ভ মেলাকে কোথাও না কোথাও রাজনীতির অস্ত্রে ব্যবহার করা হচ্ছে? ঠিক যেভাবে রাম মন্দির প্রতিষ্ঠাকে রাজনৈতিক অস্ত্রে ব্যবহার করা হয়েছিল, এখানে একজন হিন্দু সমর্থক বা হিন্দু ধর্মাবলম্বীর সঙ্গে বিজেপির ডিফারেন্স। আমি আসবো, আমরা দেখি যে প্রত্যেক বছরই এখানেও গঙ্গাসাগরের যে প্রস্তুতি হয়, এবং গত কয়েক বছর ধরে আমরা দেখেছি যে খুব জাঁকজমকের সঙ্গে, এমনকি যে কোভিড পরিস্থিতি তার মধ্যেও গঙ্গাসাগর মেলা সেটা আয়োজন হয়েছে। এই সত্ত্বেও আমরা দেখেছি যে এই রাজ্যের শাসক পক্ষ নিয়ে বরাবরই গেরুয়া শিবিরের একটা অভিযোগ রয়েছে যে এখানে সনাতনীদের ততটা স্পেস দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি, বারবারই এখানে তোষণের রাজনীতির অভিযোগ করা হয়। প্রশ্ন হচ্ছে যে এখানে তো সে প্রত্যেক বছর এখানে গঙ্গাসাগর মেলাও আয়োজন করা হচ্ছে, কিন্তু তার এই যে ক্রেডিট নেওয়া, যোগী আদিত্যনাথ সেখানে গিয়ে ক্যাবিনেট মিটিং করছেন, সেখানে ডুব দিচ্ছেন, এই যে কৃতিত্ব, সেটা গঙ্গাসাগর হোক বা সেটা মহাকুম্ভ হোক, প্রয়াগরাজ হোক, এটা তো স্বাভাবিক নিয়মেই সেখানে এই যে মেলা সেটা হওয়ার কথা। দেখুন, জনসমাগম যে কোনো ধর্মীয় মেলা হোক অধর্মীয় মেলা হোক, সেখানে জনসমাগম হয়, সরকারের কাজ সেটাকে ফেসিলিটেট করা, সেখানকার যা ব্যবস্থাপনা সেটা এনশিওর করাটা সরকারের কাজ। এই কুম্ভ মেলাকে কেন্দ্র করে আদিত্যনাথ বনাম অমিত শাহ নরেন্দ্র মোদীর একটা বিতর্ক, এটাকে আমরা দেখতে পাচ্ছি। আদিত্যনাথ দিল্লির নির্বাচনের প্রচারে গিয়ে দিল্লির আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন, খেয়াল রাখবেন। দিল্লির
আরে ভাই রেকর্ড আছে। এবার সেই কল্পনায় দেখতে পাচ্ছি, আইন এরকম শৃঙ্খলার হয়, জানি, দায়িত্ব কার আমরা মাঝে জানি। এরকম স্বপ্ন টপ্ন দেখা ঠিক ভালো। আছে, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইটা বিজেপির আভ্যন্তরীণ কলহ কে এর পরে আসবে ওটা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমরা চাই বিজেপি চিরতরে ক্ষমতা থেকে চলে যাক। সে কি? এইখানে গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ যখন আপনি তুললেন, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন না? শেষ করতে দাও না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন না, মেনে নিচ্ছ তো তার মানে? বলতে দাও। বলতে দাও না, বিজেপি থাকলে হবে কি? 2014 সাল থেকে বিজেপির তাহলে কি তোমার সূর্যবাবু হবেন? বলতে দাও, বাংলায় বলতে দাও, না, বলতে দাও, সূর্যবাবু হবেন, প্রধানমন্ত্রী হতে বলতে পারবেন? দাও না রাজর্ষি। 2014 সাল থেকে বিজেপি বাংলায় সাংসদ পাচ্ছে, পরপর পেয়েছে মোদীর সরকারে, তারা মন্ত্রী অবধি হয়েছে। দেখুন গঙ্গাসাগর মেলা, এইখানে বহু মানুষ আসেন, তারা মূলত হিন্দু ধর্মের মানুষজন। এই মেলায় ইউনিয়ন সরকারের তরফ থেকে কি সহায়তা আজ অবধি তারা দিয়েছেন? রাজ্য সরকারের তরফ থেকে বারবার আবেদন করা সত্ত্বেও কুম্ভ মেলাতে ইউনিয়ন সরকার হাত উপর করে দিয়েছেন 100 বার দিন, কোনো আপত্তি নেই। গঙ্গাসাগর কি দোষ করলো এটা বাংলায় বলে? এতটা বাংলা বিদ্বেষী আপনারা, আপনাদের একের পর এক সাংসদ পাচ্ছেন, একের পর এক হাফ প্যান্ট মন্ত্রী হচ্ছে, কারো একবার ক্ষমতা হলো না গিয়ে আপনার প্রভুদের বলার যে ভাই বাংলাতেও একটা মেলা হয় স্যার, এখানে কিছুদিন আমরা করের টাকা দিয়ে যাব, সেই টাকায় আপনারা উত্তরপ্রদেশে সব ঢালবেন, গুজরাটে সব ঢালবেন, আর বাংলাকে আমরা খালি মুখে চেয়ে থাকবো? এই যে বিজেপির বাঙালি বিদ্বেষ তাদের ডিএনএ তে রয়েছে, এই কারণেই তারা এখানে খুব সংক্ষেপে এখনো রাজস্বী, আমি পারছে না, তারপর ভবিষ্যতেও ধর্মহীন পারবে না। বাঙালির এই হচ্ছে দিল্লিতে বলে সমস্যা। আমরা সরাবো। এখন অব্দি আইনজ্ঞ হয়ে আপনি দয়া করে আমাকে এই চিঠিটা দেখান যে কেন্দ্র সরকার কত টাকা ফান্ড অ্যালট করেছে কুম্ভ মেলার জন্য। এই যে আপনি অন এয়ার কথাটা বললেন, কেন্দ্র সরকার, একটা সরকার টাকা কতখানি টাকা অ্যালট করেছে, কতখানি টাকা অ্যালট করেছে সেটা কি করেনি বলো? কি হয়েছে? জাতীয় মেলা ঘোষণা করেছে। দুর্গাপুজোকে আরে ভাই ইউনেস্কো ইউনেস্কো করেছে, ইউনেস্কো। তুমি তোমার দুর্গাপুজোকে ইউনেস্কো খেতাব কে সরকার করেছে, সরকার দেলো বাংলা সরকার ব্যবস্থা করেছে। হ্যাঁ, ইউনেস্কো তুমি ভারত সরকারের কথা বলো। একটা সরকারকে অ্যাপ্লাই করতে হয়। তুমি ভারত, হ্যাঁ সেটা আজ এতগুলো বছর ধরে কোন সরকারের মনে হয় রাজ্য সরকার করেছিল কালচারাল হেরিটেজ কলকাতা শহরের দুর্গাপুজো। তুমি মেলা নিয়ে বলো ভাই। প্রথম কথা হচ্ছে জাতীয় মেলা ঘোষণা করে মেলার পেছনে খরচা করে না। আর গঙ্গা কথা হচ্ছে যে কোন চিঠিটা মেলাকে জাতীয় মেলা ঘোষণা করণীয় সরকারকে লিখেছে, তুমি আগে বলো, তুমি আবার মেলাকে জাতীয় মেলা ঘোষণা করে আমরা সরকারে আসার পরে করে দেবো। তোমরা ইউনিয়ন সরকার করে, ইউনিয়ন সরকার করে, মনমোহন চিঠি ইউনিয়ন সরকার করে না। সঙ্গে তো সরকার ছিল, 12 বছর ধরে একসঙ্গে সরকারে ছিল। আরে তোমরা 12 বছর ধরে ক্ষমতায় আছো। তোমরা তো সব ইউনিয়ন সরকার ভারত সরকারের সম্মুখে যে মুখ্যমন্ত্রী বলে দাঙ্গাবাজ, তারপরে কথা বলতে জাতীয় মেলা গঙ্গাসাগরের তাহসের মতো ঘটনা ঘটে। তুমি ঠিক করে না গঙ্গাসাগরে দিয়েছো, গঙ্গাসাগরের মাটি কিভাবে তৃণমূলের নেতাগুলো চুরি করছে, ওই বেচারা মান্না মান্না করে ওখানে বাঁধ তৈরি করতে আলবাত গিয়েছি, এবার জাতীয় মেলা বলে বলেছি। এক সেকেন্ড, তুমি গেছো, একটা প্রসূতিকে কি জাতীয় মেলা ট্যাক্সি করে আসতে আগুন লেগে গেছে, রাজর্ষি অনির্বাণ দুজনকে আমি থামাচ্ছি, সুব্রতদার কাছে আসবে। সুব্রতদা, এবারে মহাকুম্ভে কতটা ধর্মীয় আবেগ, কতটা রাজনীতি? পুরোটাই রাজনীতি এখন। মানে ধর্মকে ব্যবহার করে পলিটিক্যাল ডিভিডেন্ড যতটা পাওয়া যায় আর কি। এখন ইউপিতে আমি দেখছিলাম এক্ষুনি যে নেক্সট ইলেকশন আছে 2027-এ, এবং সামনেই দিল্লি নির্বাচনটা আছে, এবং এটাকে হাইপ যত তোলা হবে ততই আর কি বিজেপির পক্ষে পাল্লাটা ভারী হবে। ধর্মকে নিয়ে যদি রাজনীতি করা যায় তাহলে এর চেয়ে ভালো যে মোবিলাইজ করার, মানে ভোটারদের সাথে কমিউনিকেট করার যে একটা প্ল্যাটফর্ম, এরকম একটা বিরাট কংগ্রিগেশন, এরকম মেলা হচ্ছে, তার চেয়ে ভালো ভালো প্ল্যাটফর্ম তো ভারতবর্ষে এখনো তৈরি হয়নি এখনো পর্যন্ত। অমিত শাহর এই বার্তাটা কেন? হ্যাঁ, অমিত শাহ বার্তাটা কি ছিল? অমিত শাহ বার্তাটা ছিল কুম্ভ কারো একার কৃতিত্ব না। হ্যাঁ, এখন যেটা আর কি মিডিয়াতে আমরা দেখি যে অমিত শাহের সাথে নেক্সট টু মোদি, এই মোদির পরে কে আসছেন, মোদির বোধহয় এটাই লাস্ট টার্ন হবে প্রাইম মিনিস্টার হিসেবে। এবং বিজেপির ভেতরে যে একটা যে তার আভ্যন্তরীণ রাজনীতির মধ্যে অমিত শাহ থাকবেন নাকি যোগী আদিত্যনাথ থাকবেন নাকি অন্য কোনো নেতা এখানে আসবেন,
এটা টানা পর্যন্ত যেটা বাইরে যেটা খবরটা আসে সেটা আমরা শুনতে পাচ্ছি সেগুলো, এবং তারই প্রতিফলন হতে পারে। হয়তো অমিত শাহ সেখানে একটা কথা উনি আগে থেকেই এখানে বলে রাখলেন যে যোগী আদিত্যনাথ ওখানে ক্যাবিনেট মিটিং করছেন এবং ওখানে তিনি স্নান করছেন, ডুব দিচ্ছেন, এবং এই পুরো যে মুনাফাটা, রাজনৈতিক মুনাফাটা, এটা ইউপি কেন্দ্রিক রাজনীতিতে যদি 85টা কি নাকি 84টা কটা আছে ইউপি পার্লামেন্টারি সিট, 80টা। তো এটা যদি এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনে যদি যোগী আদিত্যনাথ থেকে যান, পুরোপুরি পলিটিক্যাল ডিভিডেন্ড যদি ওনার কাছে থেকে যায়, তাহলে যোগী আদিত্যনাথ কিন্তু অমিত শাহ থেকে পলিটিক্যালি অনেক বেশি স্ট্রং পজিশনে চলে যাবেন। তার জন্য একটা কাউন্টার উনি দিয়ে রাখলেন। আমার যেটা আপাতত মনে হচ্ছে ভবিষ্যতে এটার অন্য ব্যাখ্যাও হতে পারে, গতি প্রকৃতি দেখে বিনিময় করতে হবে। উনি যেটা বলছিলেন যে ধর্মকে পুঁজি করে যে রাজনীতি, সেটা সাফল্যের মুখ দেখবেই দেখবে, যেটা উনি বলছেন, কিন্তু অযোধ্যায় লোকসভা কিন্তু দেখিয়ে দিয়েছে অত সোজা নয়। মানে শুধুমাত্র মন্দির বানাবো কি মেলা করবো আর লোককে কি বলে ভোট দাও, দিনের পর দিন লোকে মোটেই ওটা দেবে না। তাহলে 22শে জানুয়ারি উদ্বোধনের পরে সেটা হতে পারে। আমি গোটা উত্তরপ্রদেশ জুড়ে লোকসভাতে বিজেপি, আমার বক্তব্য যে মানে এটা এত সরল নয় যে আমি মন্দির দেখাবো আর লোকে ভোট দেবে। রাজনীতির অঙ্কটা সরল নয় বটে, কিন্তু তারপরেও তো বিজেপি তো এটা ভেবেছে, সেটা আছে বিজেপি এটা ভেবেছে, এটাই একটা রাস্তা, ফুলপ্রুফ প্ল্যান। না আমার এখানে অন্তত আমি চন্দনদার কাছে এখানে আসবে। চন্দনদা, অন্তত বিজেপি এটা বলে রাখি যে আমরা আমাদের দেশে অন্যান্য অঞ্চলগুলো যে রাজ্যগুলো দেখি, তার ধর্মকে বাদ দিয়ে ও যেটা বলছে যে অযোধ্যাতে হেরেছে, ইউপিতে অনেকগুলো কনস্টিটিউয়েন্সিতে বিজেপি হেরে গেছে, বা অন্যান্য যে বিজেপি যে আসানোর ফলটা হয়নি, কিন্তু তার ফলে কি এটা দাঁড়িয়েছে কোন দল ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করার সাহস পেয়েছে? এখনো পর্যন্ত হয়নি তো এটা। তারপরে তো হচ্ছে, কেউ নিজেকে ভেবেছে আমরা আবার বড় একটা শিক্ষা নিলাম, আমরা ধর্মের সাথে নিজেদেরকে রাজনীতি মেশাবো না, কেউ কি বলতে পারছে না। আমার এখানেই চন্দনদার কাছে জিজ্ঞাসা হয়েছে, চন্দনদা আসলে কি মানে হিন্দুদের হৃদয় সম্রাট, পরবর্তী হৃদয় সম্রাট কে হবেন, তার একটা প্রচ্ছন্ন কম্পিটিশন শুরু হয়ে গেছে। দেখো, এই সম্রাট হওয়ার লক্ষ্যে যে দুটো পার্সোনালিটি, দুটো ব্যক্তিত্বের সংঘাত, এখানে কোনো সন্দেহ নেই। এটা খুব স্বাভাবিক অর্থে, এর জন্য রাজস্বী হতে হয় না, এর জন্য আমাদের মতো সাধারণ মানুষ হলেও হতে পারে। অমিত শাহ ভার্সাস যোগী আদিত্যনাথ। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে প্রয়াস, এখানে কিন্তু দুটো ডিফেকশন সামনে আসছে। এক, অমিত শাহজি কেন্দ্রীয়ভাবে বিজেপিকে যেভাবে নেতৃত্ব দেওয়ার কথা বা যেভাবে দিয়েছেন, তার রেজাল্ট আমরা দেখেছি এই গত নির্বাচনে, লোকসভা নির্বাচনে। ঠিক তেমনভাবে সেটাও কিন্তু সাইজিং ডাউন হয়ে গেছে ইউপির ক্ষেত্রে, যেটা অবশ্যই বুঝতে হবে যে অযোধ্যাকে প্ল্যাকেট করে যে নির্বাচনটা লড়ার যে শপথ ছিল, সেখানে শুধু অযোধ্যা না, 6টা কনস্টিটিউয়েন্সি একেবারে অযোধ্যা লাগোয়া, তা বিজেপি পরাজিত হয়েছে। এগুলো থেকে বোঝা যাচ্ছে যে একটা কনস্ট্রাকশন করবার চেষ্টা হচ্ছে ধর্মের নামে, এবং খুব স্বাভাবিক অর্থে এই টাসেলটা থেকে যাবে। মোদিজির যে জায়গাটা ছিল, এখন খুব স্বাভাবিক 14তে বিজেপি সরকার, মোদি সরকার 19-এ, আর এই 24-এ জোট সরকার, ন্যাচারালি এর ডাউনসাইজিং শুরু হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক। রাজস্বী, খুব সংক্ষেপে। চন্দনদা, লাল বাহাদুর শাস্ত্রীজি গত হওয়ার পরে যখন ডিকে মিশ্রা গোটা ভারতবর্ষে ঘুরে সমস্ত কংগ্রেসের নেতা মন্ত্রীদের কাছ থেকে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সমর্থন আদায় করছিলেন, তখন সুচেতা মজুমদার কৃপালিনী, ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইল বহু নেতা নেত্রীরা তারা ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করেছিলেন। সেটা কি তারা নিজেরা প্রধানমন্ত্রী হবেন বলে? সুচেতা মজুমদার কৃপালিনী নিজে প্রধানমন্ত্রী হবেন বলে আপনি বলতে চাইছেন? আর আরেকটা কথা আমি এখানে মৌপিয়াদের শুধু একটা লাইন স্বামী বিবেকানন্দকে কোট করে বলতে চাই, এদেশে যা কিছু হবে হলে ধর্মের মাধ্যমে হলেই হবে, না হলে হবে না। তোমাদের রাস্তা ঝাড় দেওয়া, সমাজনীতি এবং প্লেগ নিবারণ, তাহাও যদি এদেশে হতে হয় তাহলে ধর্মের মাধ্যমে হলেই হবে। কোট আনকোট স্বামী বিবেকানন্দ, কমপ্লিট মানব ধর্ম, নিরাকারবাদীদের ধর্ম। আমি একটু এইসব ধর্ম নিয়ে শুনতে শুনতে বাংলাদেশ হওয়ার ভয় লাগে। ধর্মের বাইরে বেরিয়ে আমার দেশ ভারতবর্ষ, বাংলাদেশে তো তোমরা গ্লোরিফাই করছিলে, তোমরা তো বাংলাদেশ থেকে পালিয়ে এলে কেন? বাংলাদেশে তো গ্লোরিফাই করছিলে, বাংলাদেশ থেকে পালিয়ে এলে কেন? আমরা করি। বাংলাদেশ থেকে পালিয়ে এলে কেন? বাংলাদেশ থেকে পালিয়ে এলে কেন? বাংলাদেশের এই পরিস্থিতি তোমরা আরে তাদের সাথে তো হাত মিলিয়েছিলে, মুসলিম লীগের সাথে হাত মিলিয়েছিলে,
ওরা তো পাকিস্তানবাদী করেছিল। পরে একদিন চিৎকার করবে। আরে কেন পরিষ্কার কথা স্বীকার করে না? উগ্র মৌলবাদের জন্ম হয় যখন কোনো রাজনৈতিক দল ধর্মটাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলে। শেখ হাসিনা যা করেছে মোদি তাই করছে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যদি অমিত শাহ কি করবে জানি না, কে প্রধানমন্ত্রী হবে। আসলে উত্তরপ্রদেশে কুম্ভমেলাকে ব্র্যান্ডিং করে সরকারি টাকা অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা হয়। আগুন ব্যবস্থা পাওয়া যায় নাকি আসলে আমাদের যে রাজনৈতিক সিস্টেম সেখানে দাঁড়িয়ে রাজনীতির পরতে পরতে এখনো পর্যন্ত ধর্মের জায়গাটা সেটাকে খুব প্রবলভাবেই যে দেখা যায়, এটা তারই একটা এক্সটেনশন। এই প্রশ্নটা থাকবেই। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।